আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোকে কাজ করতে হবে না, তুই যা সারার সাথে। সালেহা বেগম বলে ওঠে। প্রিয়তা মুচকি হাসে। অতঃপর উপর আয়নার রুমে চলে আসে। সারা আয়না বসে আছে। মায়েশা নিয়ে ওর একটা ফোন এসেছে, বলেছে ফ্রেন্ড ফোন দিয়েছে। এটা বলে সে ছাদে চলে এসেছে। কতক্ষণ ধরে ওয়েট করছি, আর তুমি সেখানে বসে বসে আলাপ মারছিলে? মায়েশা ছাদে পা দেবার সঙ্গে সঙ্গে শক্ত দুইটা হাত ওকে আগলে নিয়ে কথাগুলো বলে ওঠে। মায়েশা কেঁপে উঠল। আয়ানের এমন অনাকাঙ্ক্ষিত স্পর্শ কেমন অস্বস্তি হচ্ছে, যদি কেউ দেখে ফেলে সেই ভয়। সে সব ভেবে মিনমিন করে বলে, ছাড়ুন, কেউ আসলে কেলেঙ্কারি শেষ থাকবে না। কেউ আসবে না। কথাটা বলতে বলতে আয়ান মায়েশার কাঁধ হতে ওনাটা একটু সরিয়ে সেখানে ঠোঁট ছুঁয়ে দিল। মায়েশা চোখ বন্ধ করে নিয়ে আগের নাই আবারও বলে, বাড়িতে নিয়ে এলেই তো হয়। আসবো, খুব শীঘ্রই নিয়ে আসবো সুইটহার্ট। আমার কেমন ভয় করে। কোনো কারণ নেই, কারণ আমরা পাপ করছি না। তবুও হুস, আছি না আমি, সব সামলে নেব। এখন একটু ভালোবাসা দিয়ে দাও। কথা শেষ আয়ান মায়েশার ওষ্ঠ জোড়া দিয়ে নিজের ওষ্ঠর সাহায্যে চেপে ধরে। বেশ অনেকটা সময় পর আয়ান মায়েশাকে ছেড়ে দিয়ে মায়েশার দুই গালে হাত রাখে। মায়েশা তখনও চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলতে ব্যস্ত। অতপর চোখ খুলে আয়ানকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে দৌড়ে নিচে চলে আসে। আর আয়ান নিজের চুল খামচে ধরে নিজে নিজে হেসে ফেলে। এদিকে মায়েশার রুমে আসতেই সবগুলো মায়েশার দিকে কেমন করে তাকালো, শুধু সারা রাগে ফুঁসছে। আয়নার প্রিয়তা মুখ টিপে হাসছে। প্রিয়তা হাসতে হাসতে বলেই ফেলে, ভাবি হওয়ার এত শখ, বলতে পারতে। তুমি আমাকেও একবার বলার প্রয়োজন মনে করনি? প্রিয়তার কথা শেষ সারা বলে ওঠে। শুধু আয়না চুপ, ও বরাবরই চুপচাপ থাকে। মাসে ওদের ভাবসাব আর কথা শুনে বুঝতে পারল সবাই সব দেখে ফেলেছে। আর একবার যখন দেখে ফেলেছে তখন ওদের সবটা বলে দেওয়াই উচিত বলে মনে করলো মায়েশা। তাই মুচকি হেসে ঘর ঘর করে সব বলে দিল মায়েশা। মায়েশার কথা শুনে সবাই স্তব্ধ। বিয়ে হয়ে গেছে আর ওরা কেউ সেটা বুঝতে পারলো না। বিশেষ করে সারার নিজেকে বড্ড বোকা মনে হলো, কারণ ও মায়েশার সাথে এত ক্লোজ হয়ে এত বড় একটা বিষয় এত মাস ধরেও টের পায়নি। তাই অবশ্য কার মনের ভেতর কে ঢুকে বসে থাকে আর কার মনে কি চলে সেটা যদি বোঝায় যেত তবে হয়তো সবচেয়ে বেশি সুবিধা হতো, আবার বিরক্তিকরও হতো। আপনি জানেন মায়েশা আপু আর আমার ভাইয়া বিয়ে করে নিয়েছে সাদমান ভাই? তো মানে আপনি অবাক হননি? অবাক হওয়ার কি আছে, আমি তো জানি। আল্লাহ, কি আপনি আমাকে বললেন না কেন? তোমাকে বলতে যাব কেন? ঠিক কথাটা বলেই প্রিয়তা ফোনটা কেটে দেয়। সাদমান ফোনটা সামনে এনে ধরেই ভেবাচেকা খেয়ে গেল। এমনি ফোন কেটে কেন দিল? পরক্ষণে সাদমান ব্যাপারটা বুঝতে পেরে হেসে ফেলে। ফোনটা সোফায় ছুঁড়ে ফেলে বিছানায় ধপ করে শুয়ে উন্মুক্ত বুকে হাত বুলাতে বুলাতে বিড়বিড় করে বলে ওঠে, বড্ড খালি খালি লাগে। কবে এখানে তুমি মাথা রেখে আমাকে শক্ত করে জড়িয়ে ধরবে আমার ছোট জান? মাশাআল্লাহ। রাহানের মুখে এমন বাক্য শুনে আয়ান ভ্রু কুঁচকে রাহানের দৃষ্টি অনুসরণ করতেই তার বুকের ভেতরও ধক করে ওঠে। মায়েশা আর সারা দুজনে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। দুজনেই একরকম কাপড়, হলুদ শাড়ি, লাল পাড়ে, বাঙালি স্টাইলে পরা। কাঁচা ফুলের গহনাও পড়েছে, তবে গহনাগুলো খুব নর্মাল। এতেই যেন আরো বেশি সুন্দর লাগছে। আয়ান তার প্রেয়সীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু পরক্ষণে রাহানের দিকে তাকিয়ে বলে ওঠে, ভুলেও যেন নজর ওদিকে না যায়। উফ, তুই চুপ কর। আমার নজর এতটাও বাজে নয় যে বিবাহিত মহিলা। রাহান সবটা কথা সম্পূর্ণ করতে পারে না, তার আগেই আয়ান ওর মুখ চেপে ধরে হাত দিয়ে চোখ কটমট করে তাকিয়ে বিরক্তিকর মুখে বলে ওঠে, ওইসব মুখে আনবি না। বাল ছাড় তো, কেউ নেই এখানে। আয়ানের হাতটা মুখ থেকে টেনে সরিয়ে রাহান আয়ানের চেয়ে আরো দ্বিগুণ বিরক্ত মুখে বলে ওঠে, ভাইয়া ভাবিরা কখন আসবে? ওদেরকে কথার মাঝে মায়েশা সারা দুজনেই এগিয়ে আসে। আর সারা জিজ্ঞেস করে, মা তো বললো গাড়িতে আছে, বেশিক্ষণ লাগবে না, মিনিট দুয়েকের মধ্যে পৌঁছে যাবে। সারার প্রশ্নের জবাবে হালকা হেসে উত্তর দেয় আয়ান। তাদের কথার মাঝে একটা গাড়ি গেট দিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। আর সেটা থেকে প্রথম মিতা সওদাগর, তারপর আয়না, তারপর প্রিয়তা নেমে আসে। প্রিয়তা আর তাদের সবাই ঘিরে ধরে। বাড়ির মহিলারা গিয়ে তাদের নিয়ে আসে। আয়নাকে একদম সাজিয়ে আনা হয়েছে, কিন্তু
সারা একদম নর্মাল পোশাক, নর্মাল তো হবে, তার কিছুইতে সাদনান দেয়নি। তাই আয়নাকে সালেহা বেগম স্টেজে বসিয়ে দিয়ে প্রিয়তাকে সঙ্গে নিয়ে তিনি বাড়ির ভেতর চলে আসে। অতঃপর সোজা নিজের রুমে এনে একটা হলুদ শাড়ি সুন্দর করে পরীর মতন একদম তরতাজা বিভিন্ন রকমের ফুলের গহনা দিয়ে সাজিয়ে দেয়। কোনো রকম কৃত্রিম সাজসজ্জা নেই, এতে অপরূপ সুন্দরী লাগছে প্রিয়তাকে। সালেহা বেগম প্রিয়তার কানের নিচে নিজের চোখ হতে কাজল লাগিয়ে মুগ্ধতা নিয়ে বলে ওঠে, মাশাআল্লাহ, কারোর নজর না লাগে। এত সবের মাঝে প্রিয়তা নির্বিকার, সে বুঝতে পারছে না কিছু। তাকে কেন এত যত্ন করে সাজানো হলো? তাকে তো আয়ান ভাই বলেছিল যাতে বাড়ি থেকে সেজে না আসে, আর তাই তো সে সাজেনি। কিন্তু ভেবেছে অনেক লোকজন থাকবে, আর আয়ান তাই হয়তো সাজতে না করেছে। কিন্তু এখন তো কিছুই মাথায় ঢুকছে না। প্রিয়তাকে এভাবে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে সালেহা বেগম হালকা হাসলেন। অতঃপর হাত ধরে বেরিয়ে আসে বাড়ির ভেতর হতে। সারা, মাইশাও, আয়নাও একই রকম সাজে। তাইও বুঝতে পারলো সব মেয়েরা একরকম সেজেছে। কিন্তু আশেপাশে তাকেই দেখলো কয়েকজন মেয়ে আবার ভিন্ন রকম। তাই চোখ পিটপিট করে সালেহা বেগমের দিকে তাকাতেই তিনি বলে ওঠে, এটাই নিয়ম, ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি খুব কাছের মানুষগুলো বউয়ের মতো সাজে, আর অন্যদের আলাদা। এটা সাদনানের দাদির কথা। প্রিয়তা কিছু বলে না। আর ততক্ষণে সারা, মাইশা এসে ওকে স্টেজে নিয়ে আয়নার পাশে বসিয়ে দিয়ে ওরা দুজন দুই সাইডে বসে পড়ে, আর একে একে সবাই এসে হলুদ দিচ্ছে। প্রথম আয়নাকে, দ্বিতীয় প্রিয়তাকে। সাদনান নিয়ে এখানে। তবে অদ্ভুত ব্যাপার হলো মিতা সদাগর নিজেও প্রিয়তার গালে হলুদ ছুঁয়ে দেওয়ার সময় ওনার চোখে স্পষ্ট জল ছিল। এটা কেউ খেয়াল না করলেও প্রিয়তা করেছে। কিন্তু তার মনই কেন কান্না করছে? বিয়ে তো আয়নাপুর, তবে তাকেই বা কেন সবাই আয়নার সমান সমান হলুদ লাগাচ্ছে? রাহাতও পাশের একটা সোফায় বসে আছে। রাহাতের পাশে আয়ান, রাহান, মাইশা দাঁড়িয়ে আছে। প্রিয়তাকে বাড়ির সব মহিলারা হলুদ লাগিয়েছে, এখন পাড়া প্রতিবেশী আর কিছু আত্মীয় স্বজনরা লাগাবে। তার প্রিয়তা একটু সুযোগ বুঝিয়ে সারার কানে ফিসফিস করে বলে ওঠে, ওয়াশরুমে যেতে হবে। আর একটু অপেক্ষা কর, প্রায় শেষ। তুই আমি চলে গেলে ভাবির অস্বস্তি হবে। প্রিয়তা এতক্ষণে এটা বুঝতে পারলো ওকে আয়নার জন্য এখানে বসিয়ে রাখা হয়েছে। কিন্তু সবাই ওকে কেন আয়নার সমান সমান হলুদ ছোঁয়া দিচ্ছে? এর মধ্যে প্রিয়তার নজর যায় বাগান এক সাইডে সাদনান দাঁড়িয়ে কয়েকজন লোকের সাথে হেসে হেসে কথা বলছে। সাদনানও সবার মতন হলুদ পাঞ্জাবি আর সাদা কোটি পরেছে। কিন্তু অদ্ভুত হলো সবারগুলো কালো, শুধু সাদনানেরটা সাদা। এই লোক সবসময় একটা না একটা সাদা পরবেই, হয়তো সাদা শার্ট নয়তো প্যান্ট। মোদ্দা কথা তার সাদা একটা না একটা পরিহিত থাকবে। ইস, কি সুন্দর লাগছে। হলুদে আসা কিছু মেয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে সাদনানকে, কিন্তু সাদনান সেদিকে কোনো হেলদোল নেই। কিন্তু প্রিয়তার ভীষণ রাগ লাগছে মেয়েগুলোর উপর। কিন্তু হাই আফসোস, সে চাইলে কিছু করতে পারবে না, আর নাই পারবে বলতে। এসব ভেবে প্রিয়তার রাগ মন খারাপে পরিণত হলো। সে চুপচাপ সেদিক হতে চোখ ফিরিয়ে নিল। রাত প্রায় 10টা বাজতে চলল, তাই তাড়াতাড়ি হলুদের অনুষ্ঠান শেষ করে। প্রিয়তা আর আয়নাকে সারা, মাইশা ওদের রুমে নিয়ে গেল। সারা প্রিয়তাকে ওয়াশরুমে দিয়ে নিজে বাবা মায়ের ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। মাইশা আয়নাকে নিজের রুমে নিয়ে গিয়েছে। আরও নিজে তাদের দুই বোনের জন্য কাপড় নিতে আম্বিয়া মির্জার রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। সারা ফ্রেশ হয়ে আর উপরে নিজের রুমে আসেনি, সে নিচ থেকে গিয়েছে। আর মাইশাকে দিয়ে আম্বিয়া মির্জা 2টা শাড়ি দিয়েছে। এগুলো দুই বোনকে 2টা দেওয়ার জন্য। কিন্তু সালেহা বেগম একটা শাড়ি রেখে বাড়ি থেকে পরে আসা প্রিয়তার ড্রেসগুলো দিয়ে দিল, আর এগুলো পরে নিচে আসার জন্য বলে। মাইশা বাধ্য মেয়ের মতন প্রিয়তাকে ড্রেস দিয়ে আয়নার জন্য শাড়ি নিয়ে চলে গেল। প্রিয়তা সেগুলো ওয়াশরুম থেকে পরে বেরিয়ে এসে দেখলো রুমের লাইট অফ। প্রথমে ভাবলো হয়তো কারেন্ট চলে গিয়েছে, কিন্তু চারপাশ থেকে হালকা আলো আসতে দেখে ভ্রু কুঁচকে নিল। মানে কারেন্ট আছে কিন্তু রুমের আলো নেই। প্রিয়তার ভাবনার মাঝে কেউ ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসার একটা অবয়ব দেখতে পেল। প্রিয়তা তৎক্ষণাৎ ভয়ে পেয়েই পিছিয়ে যেতে লাগলো। কিন্তু খুব পরিচিত একটা পারফিউমের স্মেল পেল, আর এটা শুধু সাদনানের আশেপাশে থাকলেই পাওয়া যায়। কিন্তু এই রুমে সাদনান ভাই কি করে আসবে? প্রিয়তার ভাবনার মাঝে ব্যক্তিটা ওর এক কদম নিকটে এসে দাঁড়ালো। একটা হাত উঁচু করে প্রিয়তার গালে রাখে। প্রিয়তার ঠান্ডা শক্ত হাতের স্পর্শ মাঝেও ভেজা কিছু অনুভব করলো। আর সেই শক্ত হাতের মালিক যে সাদনান, সেটাও বুঝতে বেগ পেতে হয় না। কিন্তু শিয়র হতে মিনমিন স্বরে ডাকলো, সাদনান ভাই। সাদনান হাতের সবটা হলুদ গাল হতে ঘাড় সহ লাগিয়ে দেয় নিজের ছোট জানকে, আর সেটা লাগাতে লাগাতে জবাব দেয়। প্রিয়তা আবার অভিযোগের স্বর তুলে বলে ওঠে, আপনি ছিলেন না তখন। এখন তো এসেছি। কিন্তু কেন? সাদনানের কথা শুনে প্রিয়তা ফটাফট প্রশ্ন করে, যার উত্তর স্বরূপ সাদনান খুব স্বাভাবিকভাবে জবাব দেয়, হলুদ দিতে। কিন্তু হলুদ তো আপুর। না, আমার কাল সারপ্রাইজ আছে।
সওদাগর বাড়ি জমজমাট পরিবেশ, তবে তাদের নিজস্ব খুব কাছের আত্মীয় স্বজন নেই বললেই চলে। মিতা সওদাগরের এক ভাই আছে, তবে তিনি দেশের বাইরে থাকে, স্ত্রী বাচ্চা নেই, তাই তিনি আসতে পারবে না। আর প্রিয়তার নানা বাড়ি তো নেই, তার নানা নানি ছিল শুধু, কিন্তু তাদের সে দেখেনি, শুধু দাদুর কাছে তাদের নিয়ে গল্পই শুনেছে। আর রাহানের বাবা মা এসেছে সওদাগর বাড়ি। রাহান মির্জা বাড়িতে থেকে গিয়েছে, বাড়িতে তেমন মানুষজন নেই। আয়নাকে সাজাতে পার্লার থেকে মেয়ে এসেছে, তাদের মির্জা বাড়ি থেকে পাঠানো হয়েছে। প্রিয়তার শাওয়ার নিয়ে বেরিয়ে এসে দেখলো ওর রুমেও 2টা মেয়ে বসে আছে, সাথে মিতা সওদাগর আর শফিক সওদাগর আয়ানও আছে। প্রিয়তা বিস্ময়ে চাহনি দিয়ে তাকিয়ে থাকে তাদের দিকে, যা দেখে আয়ান এগিয়ে এসে ছোট বোনকে বাহুতে আগলে নিয়ে ধরে আশা কণ্ঠে বলে ওঠে, এখন কিছু জিজ্ঞাসা করিস না প্লিজ, কিন্তু এতটুকু বিশ্বাস রাখ তোর খারাপ করব না। কিছু ছিল আয়ানের কণ্ঠে, কিন্তু কি? হয়তো বোন তার চিরদিনের জন্য তাদের বাড়ির অতিথি হচ্ছে। মিতা সওদাগর চুপচাপ দাঁড়িয়ে আছে, শফিক নিজেও একই অবস্থা। মানুষ বলে একসাথে নাকি দুজনকে ভালোবাসা যায় না, আর প্রথম জনকে ভালোবাসলে নাকি অন্য কাউকে ভালোবাসা যায় না। কই, শফিক সওদাগর তো দ্বিতীয়বার ভালোবেসে ফেলেছিল প্রহেলিকাকে, তবে কি তিনি প্রথম জন মিতাকে ভালোবাসেনি? ভাইয়া, আমি বুঝতে পারছি না ঠিক। প্রিয়তা মিনমিন করে বলে ওঠে। আয়ান বোনের কথায় মুচকি হেসে প্রিয়তার মাথায় হাত রেখে বলল, বুঝতে হবে না, যা হবে শুধু চুপচাপ মেনে নিবি, কোনো ঝামেলা করবি না। আয়ান শক্ত কণ্ঠে কথাটা বলে ঘর ছেড়ে বেরিয়ে গেল। শফিক শুধু মেয়ের দিকে অসহায় চোখে তাকিয়ে থাকে। মিতা সওদাগর একবার উনার দিকে তাকিয়ে কিছু ইশারা করতেই তিনি হাতে চাঁদ পাওয়ার মতন খুশি হলেন, কিন্তু মেয়ের দিকে এগিয়ে গিয়ে মেয়েকে বুকে আগলে নেওয়ার মতন সাহস সঞ্চয় করতে পারে না, তাই ঘর থেকে বেরিয়ে এলো। আচ্ছা, উনি কি কান্না করলো? চোখে জল ছিল আর তা আড়াল করতেই কি চলে গেল? কিন্তু প্রিয়তা এক মনে ভেবে যাচ্ছে তার ভাই তার সাথে এভাবে কথা বললো, কিন্তু কেন? মনে মনে বেশ অভিমান হলো ভাইয়ের উপর। ছোট্ট প্রিয়তা আরো একটা জিনিস ভেবে নিল, সে আর কিছু বলবে না। যদি তাকে আজ সবাই মিলে আগুন নিয়েও ফেলে দেয় তবুও না। প্রিয়তার ভাবনার মাঝেই মিতা সওদাগর এগিয়ে এসে ওর কপালে চুমু খেয়ে নিল। প্রিয়তা স্তব্ধ খেয়ে গেল। এটা কি সত্যি, নাকি সে সব স্বপ্ন দেখেছে? এটা সম্ভব? পরক্ষণে ভাবে কেন সম্ভব না? এটা তো হতো সব সময়। তার মনই তাকে রোজ স্কুল যাওয়ার সময় কপালে চুমু দিত, স্কুল থেকে বাড়ি এলে খাবার খাইয়ে দিত, কত ভালোবাসত। কিন্তু হঠাৎ করে কেমন হয়ে গেল। প্রিয়তা 7 ওঠার পর কেমন খারাপ আচরণ করত, আর আস্তে আস্তে তা আরো বাড়ল, বই কমল না। এর মধ্যে মিতা সওদাগর মেয়ে দুটোকে বাহিরে যেতে ইশারা করে। মেয়েগুলো মাথা নেড়ে বেরিয়ে গেল। মিতা সওদাগর তখন আস্তে ধীরে বলতে শুরু করলো, আমি জানি তোর মায়ের কোনো দোষ ছিল না, আর না ছিল তোর, কিন্তু জানিস একটা মন জিনিস আছে না, আমার এই মন তোদের মেনে নিতে পারেনি, মস্তিষ্ক মানলেও মন থেকে মেনে নিতে পারেনি। আমি তোর মায়ের সাথে তোর সাথে অনেক খারাপ করেছি, কিন্তু তাই বলে আমি ক্ষমা চাইবো না। তুই তো অনেক ছোট, তবে তোর খারাপ চাই না আমি, শুধু এটুকু বলবো, যখন বুঝতে পারবি, ভুল ঠিক বোঝার মতো মন মানসিকতা তৈরি হবে, তখন ঘৃণা না করে একবার নিজেকে আমার জায়গায় দাঁড় করিয়ে নিজেকে ভাবিস, আর আজ যা হবে সব মেনে নিস, তোর ভালো হবে। কথাগুলো বলেই তিনি চোখের পানি মুছতে মুছতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। প্রিয়তা এখনো কিছু বুঝতে পারছে না, কি বলে গেল তার মনে। আচ্ছা, তার মা কি না চাইতেও একটা নারীর সুখের সংসার ভেঙে দিয়েছিল? না, প্রিয়তার এখন খুব করে মনে হচ্ছে সবটা দোষ তার দাদুর। কেন তার মায়ের জীবনটা নষ্ট করে দিয়েছিল, সাথে এই ছোট্ট প্রাণটাকেও এখন সে ভুলের মাসুল দিতে হচ্ছে। ম্যাম, আপনি বসুন, 12টা বেজে গিয়েছে। একটা মেয়ে রুমে ঢুকতে ঢুকতে কথাগুলো বলে ওঠে। প্রিয়তা সেদিকে একবার তাকিয়ে দাঁড়িয়ে রইল। আর মেয়েগুলো একটা শাড়ি প্রিয়তাকে সুন্দর করে পরিয়ে সাজাতে লাগলো, কিন্তু বেশি না, হালকা। তারপর সাজানো শেষ, মাথায় একটা দোপাট্টা বেঁধে দেয়। প্রিয়তাকে সাজানো শেষ করতে করতে প্রায় 1টা বেজে যায়। আর আয়নাকে ততক্ষণে সারা আর মায়েশা প্রিয়তার রুমে এনে বিছানায় বসিয়ে দেয়। বর চলে এসেছে, আগেই বিয়ে পড়ানো হবে, তারপর খাওয়া দাওয়া। অনেক অতিথি আবার খাবার খেয়ে নিচ্ছে আগে। খাবারের জায়গায় বাইরে প্রিয়তাদের দোতলা বাড়িটার সামনে ছোট্ট উঠোনটাই করা হয়েছে, আর বর বউ বসার জায়গা লিভিং রুমে। একটু পরে 2 বোনকে নিয়ে যাওয়া হবে। কি ভালো ভাগ্য দেখেছি, 2 বোনের একসঙ্গে বিয়ে হচ্ছে। আর ছোটটা দেখেছি এটার বা বয়স কত হবে, হয়তো 17। কিছু পাড়া প্রতিবেশী গুঞ্জন ভেসে এলো। চারদিক হতে রুম ভর্তি মেয়ে আর মাঝবয়সী মহিলা দিয়ে ঘর ভরপুর। প্রিয়তার অস্বস্তি হচ্ছিল এতক্ষণ, কিন্তু মানুষের চারদিক হতে ভেসে আসায় কথার ইঙ্গিতে বুঝতে পারছে আজ তারও বিয়ে।
আর এতক্ষণ এটা মনে হওয়ার কোনো পাকাপোক্ত কারণ দেখতে পাইনি। তাকে বেশি সাজানো হয়নি, শুধু শাড়ি আর হালকা পাতলা কিছু গহনা আর মুখে হালকা সাজ। এটাকে কেউ বিয়ের সাজ বলবে না। বোনের বিয়ে সেই সুবাদে তাকে একদম নর্মাল সাজিয়েছে মেয়েগুলো। কিন্তু তার বিয়েটা কার সাথে সাদ্দান ভাই জানে? আচ্ছা উনি কি কিছু করবে না? প্রিয়তা একবার অসহায় চোখে বোনের দিকে, তো একবার সারা মাইশার দিকে। সবাই খুশি খুশি। আর এত মানুষের মাঝে যে কাউকে কিছু জিজ্ঞেস করবে সে সাহসটাও পাচ্ছে না প্রিয়তা। তাই চুপচাপ বসে রইল। কারণ বিয়ে যদি সত্যি তার হয় তবে নিশ্চয়ই কাজে বিয়ে পড়ানোর সময় বরের নাম বলবে, আর তখন তো শোনা যাবে। কিন্তু তখন কি বিয়েটা ভাঙা যাবে? আর সবাই তো কেমন করে বলে গেল যেন সে ঝামেলা না করে, তবে কি সে বিয়েটা করে নেবে? তাছাড়া সাদ্দান ভাই তাকে ভালোবাসে কিনা সেটা তো সে এখনো শিওর না। যদি শিওর হতো তবে না হয় বিয়ের সময় কিছু একটা বলে দিত। আর সাদ্দান ভাই যদি পাশে থাকে তবেই এটা সম্ভব, আর নয়তো তার কপালে যা আছে তাই মানতে হবে। প্রিয়তার ভাবনার মাঝে বাহির থেকে জাফর মির্জা সহ তার বাবা এসে বলল সারা আর মায়েশা যেন দুই বোনকে লিভিং রুমে নিয়ে আসে। আয়নাকে মায়েশা আগে নিয়ে বেরিয়ে গেল। প্রিয়তা তখনও থম মেরে বসে। আয়নার পেছন পেছন প্রায় বেশ মানুষ চলে আসে। রুম অনেকটা ফাঁকা হলো, শুধু 4-5 জন মেয়ে রয়ে গেল। প্রিয়তা এই সুযোগে সারার হাত চিপে ধরে বলল, প্লিজ আমি যাব না, তুই তো জানিস সব। দেখ আমার কিছু করার নেই এখন। প্লিজ একবার কথা সারা কথা না শুনেই প্রিয়তা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সে নিজেও সবটা কথা সম্পূর্ণ করতে পারে না। তার আগে বাহির থেকে আয়ান ডাকতে ডাকতে রুমের ভেতর প্রবেশ করে। কিন্তু প্রিয়তাকে এভাবে বসে থাকতে দেখে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? প্রিয়তা কিছু বলে না, সারাও চুপ থাকে। আয়ান এগিয়ে গিয়ে বোনের হাত ধরে টেনে রুমে নিয়ে এসে লিভিং রুমে বসা আয়নার পাশে বসিয়ে দেয়। আর প্রিয়তা সেখানে যেতে খুব চেনা পারফিউম স্মেল পেল। সাথে পাশ হতে খুব চেনা পরিচিত কণ্ঠে কেউ বলে ওঠে, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। প্রিয়তা তৎক্ষণাৎ চোখ তুলে পাশে তাকিয়ে থমকে গেল, আবার তড়িঘড়ি করে চোখ নামিয়ে মাথা নুয়ে নেয়। তার ঠিক ডান পাশে সাদ্দান বসা, খুব নর্মাল সাজ, শুধু সাদা একটা পাঞ্জাবি পরিহিত। প্রিয়তা ছোট বোন তখন নানা প্রশ্ন আওড়াতে ব্যস্ত। আচ্ছা তিনি কি বিয়ে করতে এসেছে? ওনার সাথে কি তবে আমার বিয়ে? মা বলো কবুল। ওনার সাথে কি তবে আমার বিয়ে? কাজীর ডাকে সম্মতি ফিরে প্রিয়তার একবার মিতা সদাগর, একবার ভাইয়ের দিকে, সবার দিকে তাকাতে সবাই ইশারায় কবুল বলতে বলে। প্রিয়তা পেছনে দাঁড়িয়ে থাকা সারার হাতটা শক্ত করে ধরে পরপর 3 বার কবুল বলে দেয়। সাদনানও বলে, তবে খুব স্বাভাবিকভাবে, কোনো তাড়াহুড়ো নয় আবার দেরিও নয়। কিন্তু রাহান পেছন থেকে ঠিক খোঁচা মেরেছে। রাহাত আর আয়নার বিয়ে প্রথম হয়েছে, আর প্রিয়তা দেরি করেছিল বলে আয়ান আনতে গিয়েছিল। বিয়ে শেষ করে সব ঝামেলা নিয়মকানুন পালন করেই প্রিয়তা আর আয়নাকে বিদায় দেওয়া হলো। কিন্তু সাদনান সে গাড়ি নিয়ে যাবে না। সে তার দলের একটা ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত ছেলেকে বাইক নিয়ে আসতে বলে। এতে আর কেউ দ্বিধামত পোষণ করেনি। আয়নার রাহাতকে নিয়ে 3টা গাড়ি সহ সব আত্মীয় স্বজনরা চলে যায়। শুধু রাহান আর 4-5 জন ছেলে রেখে দিয়েছে। ও হ্যাঁ, সাদনান সারাকেও সাথে রেখে দিয়েছে। অতঃপর সারা ভারী লেহেঙ্গা নিয়ে রাহানের পেছনে উঠে বসে। সারা বেশ অনেকটা দূরত্ব রেখে বসেছে বাইকে। রাহানের মুখ হুতুম পেঁচার মতো করে রেখেছে। ইস, তারও ইচ্ছে করে সাদনানের মতো বিয়ে করে নিতে, আর তারই বোনকে। কিন্তু সাদনান জানতে পারলে কি করে আল্লাহ মালুম। রাহান আর চোখে একবার বাইকের মিররের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে সারাকে, আমার কোনো ছোঁয়াছুঁয়ি রোগ নেই, ধরে বসো, নয়তো ধপাস করে পড়লে তোমার ভাই আবার আমার সব হাড্ডি ভেঙে একদম মাংসতে পরিণত করবে। সারা ফিক করে হেসে ফেলে রাহানের কথা শুনে। রাহান চোখ বন্ধ করে আবার ঝটপট চোখ খুলে ফেলে। এই মেয়ে এভাবে হাসে কেন? সে কি জানে পাশে বসা সুদর্শন যুবকটার এতে বুকের বাঁ পাশে তীব্র যন্ত্রণা হয়? হেসো না, পেতনি লাগে একদম দেখতে। ব্যাস মুহূর্তের মধ্যে সারার মুখ মলিন হয়। সত্যি কি সে হাসলে বাজে দেখায়? কিন্তু মনের কথা মনে রেখেই মুখে ভেঙচি কেটে বলে ওঠে। এবার রাহান নিজেও হাসে, জবাব দেয় না আর। সে খুব করে বুঝে এই মেয়ে তাকে তার চাইতেও বেশি ভালোবাসে, যেমনটা সে নিজে এই মেয়েকে বাসে। আগের 2টা ছেলে বাইক চালাচ্ছে, আর মাঝে রাহান, আর সবার পেছনে সাদনান প্রিয়তা। প্রিয়তা আগের ন্যায় মুখ ফুলিয়ে রেখেছে। সে রেগে আছে না খুশি নাকি অভিমান সাদনান বুঝতে পারল না, আর বেশি বুঝতেও চাইল না। সবাই ওদের থেকে বেশ অনেকটা সামনে হওয়াতে সাদনান প্রিয়তাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বিয়ে করেছি কি এইভাবে আগের মতো মাঝে ভারত বাংলাদেশ বর্ডার দিয়ে রাখার জন্য? চুপচাপ শক্ত করে জড়িয়ে ধরো মেয়ে, নয়তো ধাক্কা দিয়ে এখানেই ফেলে রেখে চলে যাবে। প্রিয়তা সাদনানের এরূপ কথায় একটু ভয় পেল।
সত্যি ফেলে দিতে পারে বিশ্বাস নেই, তাই নিজের ছোট ছোট হাত জোড়া দিয়ে সাদনানকে শক্ত করে আলিঙ্গন করতে চাইল। তবে সাদনানের এমন লম্বা চওড়া পেটানো বলিষ্ঠ শরীরে প্রিয়তার হাতের বাঁধনে কিছুতেই আসে না, তাই যতটুকু সম্ভব ততটাই আঁকড়ে ধরে সাদনান মুচকি হাসে। বউ তার বড্ড ছোট, আর এখন এটাকে লালন পালন করে বড় করতে হবে, কিন্তু ভালোবাসা এক ফোঁটাও এদিক সেদিক হবে না, এটা আজ রাত থেকেই শুরু হবে। সওদাগর বাড়ি পড়ে আগে মির্জা বাড়ি থেকে সওদাগর বাড়ি হেঁটে গেলে লাগবে হয়তো 10-12 মিনিট, আর গাড়ি বা বাইকে গেলে লাগবে 3-4 মিনিট, কিন্তু আজ যেন রাস্তা ফুরাচ্ছে না। আর সাদনান সে তো সাইকেলের গতিতে বাইক চালাচ্ছে। প্রিয়তা ভালো লাগছে, তবে মনে মনে বেশ ভয়ে আছে। আগে যাওয়া আসা আর আজকের মাঝে ভীষণ পার্থক্য। প্রিয়তার ভাবনার মাঝে 3টা বাইক এসে মির্জাবাড়ির গেটে থামে, আর ভেতর হতে গেট খুলে দেয় 2জন দারোয়ান। আগে সাদনান প্রবেশ করে, তারপর রায়হান আর 2টা ছেলে বিদায় নিয়ে চলে যায়। আয়না, প্রিয়তা 2 বোনকেই বসিয়ে রাখা হয়েছে লিডিং রুমে, আর চারদিক হতে মানুষজন তাদের ভিড় জমিয়ে দেখতে এসেছে। বিয়ের দিন বউ দেখতে যাওয়াটা যেমন লোকের ভালো লাগে, ঠিক তেমন যেই বউটাকে দেখতে যাওয়া হয় সেই নতুন বউ জানে এই বিষয়টা কতটা অস্বস্তিকর। তাই তো সালেহা বেগম আর আম্বিয়া মির্জা সারা আর মাইশাকে যাতে 2 নাত বউকে রুমে নিয়ে যেতে ফ্রেশ হওয়ার জন্য। সন্ধ্যা তখন 7টার কোঠা ছাড়িয়েছে। প্রিয়তা এসেছে আধ ঘন্টা হবে। সাদনানের মা বড় ছেলে বউকে আগেই বরণ করে বাড়িতে তুলেছে, তারপর প্রিয়তা সাদনানকে। কিন্তু বরণ শেষ, সাদনান 1 মিনিটও অপেক্ষা করেনি, মাকে কিছু ইশারা করে রুমে চলে গিয়েছে। তারপর ফ্রেশ হয়ে একটু আগে বেরিয়ে গেছে বাড়ি হতে। তাই সালেহা বেগম শাশুড়িকে বুঝিয়ে টুঝিয়ে ছেলে বউদের রুমে পাঠিয়েছে। তিনি ছেলের ইশারা বুঝতে পেরেছে। ছেলের বউ তার ভীষণ ছোট, আর এই বয়সে বিয়ে, তার উপর এত মানুষের ভিড়ে মেয়েটার অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক। সারা মাইশা দুজনে মিলে 2 বোনকে 2টা শাড়ি পরিয়ে দিয়েছে। বিয়ের সাজ একদম ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। এর মধ্যে প্রিয়তা একবারও কারোর সঙ্গে কথা বলেনি। সারা 2-1 কিছু বলতে গিয়েও বলেনি। কি দরকার নিজের সাফাই গাওয়ার? তার ভাই সব ঝামেলা বাঁধিয়েছে, তার ভাইয়ে খুলে দিবে সে নিশ্চিত। আর একবার যদি সাদনান প্রিয়তার রাগ অভিমান যাই হোক ভেঙে দিতে পারে, তবে নিশ্চিত প্রিয়তা সারাকে বাসর ঘরের কাহিনী বলতেও হয়তো দ্বিধা করবে না করবে হয়তো লজ্জাও পাবে। সারার ভাবতে ভাবতে প্রিয়তার চুল বেঁধে দিচ্ছিল, কিন্তু দরজায় কড়া নাড়ার শব্দে ভাবনার সুতো ছিঁড়ে মাইশা গিয়ে দরজা খুলতেই 2জন কাজের লোক ঘরে প্রবেশ করে হাতে তাদের থালা ভর্তি খাবার সালেহা বেগম পাঠিয়েছে জানালো তারা। বাড়িতে তো খেতে পারেনি, আর আজ প্রথম এই বাড়িতে একসাথে বসে সবার সামনে বসে খেতে অস্বস্তি হবে, সে সব ভেবে তিনি খাবার পাঠিয়েছে। যদিও শফিক সওদাগর আর আজম মির্জা বন্ধু হওয়ার সুবাদে আগে অনেকবার এই বাড়িতে ভিন্ন সময় ঈদ বা নানা অনুষ্ঠানে এসেছে আর একসাথে বসে খাবার খেয়েছে, তবে আজ ভিন্ন, আর সাথে আছে বাড়ি ভর্তি মেহমান। সারা আয়নার খাবার থালা সহ ওকে রাহাতের রুমে দিয়ে আসে, আর মাইশা প্রিয়তাকে সাদনানের রুমে। ওরা এতক্ষণ মাইশার রুমে ছিল। এই কাজটা বোকামি হয়ে গেল। ভালোবাসি আমি ওকে, আর আপনার এত আপত্তি থাকলে নমিনেশন দিতে হবে না আমাকে। ওয়াসিফ দেওয়ানের কথা শুনে সাদনান খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়। ওয়াসিফ দেওয়ান আবারও বোঝানোর স্বরে বলে ওঠে, রেগে যাচ্ছ কেন? আমি বলতে চাচ্ছি বিপক্ষ দলের লোকেরা এটা জানতে পারলে ঝামেলা করবে, তাই বিয়েটা গোপনে করাই ভালো। তাই হবে, আর এমনিতেও আজ বিয়ে শুধু একটাই হয়েছে বলে জানে সবাই। আমাদের বিয়ের কথা 2 পরিবার আর খুব কাছের কয়েকজন, তার মধ্যে আপনি একজন। সাদনান বাইক চালাচ্ছে, রাহান ওর পেছনে বসে আছে। রাত এখন 10টা চুইচুই করছে। এই 10 মিনিট হবে তারা ওয়াসিফ দেওয়ান এর বাড়ি থেকে বেরিয়ে এসছে। সাদনানকে বেশ ফুরফুরে লাগছে, আগের মতো আজ অতটা গম্ভীর নয়। নিজে থেকে এটা সেটা জিজ্ঞেস করছে রাহানকে। এক পর্যায়ে হঠাৎ করে অদ্ভুত প্রশ্ন করে বসে সাদনান, তুই বিয়ে করবি না? রাহান চমকে ওঠে, কি বলবে? নিজের তো ঠিক 17 চুই একটা বাচ্চাকে বিয়ে ঠিক করে নিয়েছে, আর এখন যদি আমি বলি তোর বোনকে করব, তখন নিশ্চয়ই উষ্ঠা দিয়ে বাইক থেকে ফেলে দেবে। রাহানের ভাবনার মাঝেই সাদনান আবারও জিজ্ঞেস করে ওঠে, কি হলো বল, নাকি কাউকে পছন্দ করিস? হ্যাঁ না মানে হ্যাঁ নাকি তোলাচ্ছিস? এমন কিছু হলে বলে ফেল। হ্যাঁ আছে। জানা যাবে? না মানে আমি তোকে সময় করে দেখিয়ে দিব, ওকে? রাহান কথায় সাদনান বাঁকা হেসে মনে মনে বলে ওঠে, তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? তবে ভুল। এই মির্জা সাদনান শাহরিয়া এক দেখায় মানুষের চোখ দেখে বলে দিতে পারে কে কেমন মানুষ। সেখানে তুই আমার বন্ধু, রোজ রোজ তোকে দেখি আমি। সাদনানের ভাবনার মাঝে রাহান বলে ওঠে,
আমি বাড়ি চলে যাই আজ। না, কাল সকালে একটা মিটিং আছে, সেখানে যেতে হবে। আর তুই বাড়ি গেলে কাল 10টার আগে ঘুম থেকে উঠবি না, আমি ভালো করে জানি। কথাটা বলেই সাদনান বাইক গ্যারেজে রাখার জন্য দারোয়ানের হাতে চাবি দিয়ে রাহানকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে। সালায়া বেগম ওদের খাবার দেয়। সাদনান মায়ের রুম হতে ফ্রেশ হয়ে আসে আর রাহান রান্নাঘরে বেসিনে। অতঃপর দুজনে খেতে বসে পড়ে। সাদনান তার মধ্যে মায়ের সাথে টুকটাক আলাপ সেরে নেয়, তারপর মাকে বলে রুমে পাঠিয়ে দেয়। রাত তো অনেক হলো। সাদনানের জোড়াজড়িতে সালেহা বেগম রুমে চলে যায় আর রান্নাঘরে দুজন কাজের লোক আছে। ওদের খাবার শেষ, সাদনান হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছে নেয়। রাহানও সাদনানকে অনুসরণ করে। গেস্ট রুমে যাওয়ার প্রয়োজন নেই, সেখানে হয়তো মহিলা আছে, তুই বরং আমার সাথে আয়। সাদনান কথাটা বলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো আর রাহান বিস্ময় চাহনি দিয়ে বলে ওঠে, তুই কি তোর বাসর ঘরে আমাকে পাহারা দিতে? চুপচাপ আমার সাথে আয়। সাদনান দাঁতে দাঁত চেপে বলে ওঠে। রাহান মুখে হাত দিয়ে উপর সাদনানের পেছন পেছন যেতে লাগলো। সাদনান সোজা সারার রুমের সামনে এসে দরজায় কড়া নাড়ে। একটু পরে এসে সারা ঘুম ঘুম চোখে দরজা খোলে, বিরক্তি নিয়ে বলে ওঠে, কি হয়েছে ভাই? তুই মাইশার রুমে যা, আজ রাহান থাকবে এখানে। সারা এতক্ষণ চোখ কসলাচ্ছিল, কিন্তু সাদনানের কথায় ছোট করে চোখ খুলে সাদনানের দিকে তাকিয়ে পেছনে দাঁড়িয়ে থাকা রাহানের দিকে তাকিয়ে দেখলো রাহান ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সারা চোখ ঘুরিয়ে মিনমিন করে বলে ওঠে, আচ্ছা। সারা ফের রুমে গিয়ে ওর চাদরটা গায়ে দিয়ে বেরিয়ে আসে। সাদনান রাহানকে রুমে যেতে বলে। সারা ততক্ষণে অনেকটা এগিয়ে গিয়েছে। রাহান এতক্ষণ সারার দিকে তাকিয়েছিল। এ মেয়ে তাকে না মারা অবধি শাস্তি হবে না নাকি? সাদনান ওকে রুমে যেতে বলেই নিজেও রুমে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু রাহান পেছন থেকে দুষ্টু হেসে বলে ওঠে, ছোট মানুষ ভাই, একটু। সাদনান পেছন ফিরতে রাহান তড়িঘড়ি করে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় আর সাদনান মুচকি হাসে। সবসময় খুঁচা না মারলে হয়তো বেটা রাহানের পেটের ভাত হজম হয় না। কথাগুলো ভাবতে ভাবতে সাদনান রুমে আসতে থমকে গেল। বউ তার এখনো ফুল দিয়ে সাজানো বিছানায় গাপটি মেরে বসে আছে। সারা ঘর বিভিন্ন রকমের ফুলের গন্ধে মৌ মৌ করছে। রাত কয়টা বাজে? হয়তো 11টার কোঠা ছাড়িয়েছে। দরজা খোলার শব্দে প্রিয়তা একটু নড়ে চড়ে বসে। ওর ঘুম চলে আসছিল, কিন্তু ওকে মায়েশার রুমে দিয়ে যাওয়ার পর আম্বিয়া মির্জা পই পই করে বলে দিয়ে গেছে যেন সে না ঘুমায়। ছোট বলে কি হয়েছে, স্বামীর জন্য বাসর ঘরে বসে অপেক্ষা করতে হয়, আর সেই কথা ভেবেই বসে বসে ঝিমাচ্ছিল প্রিয়তা। তবে সাদনানকে দেখে চট করে উঠে এগিয়ে আসে। অতঃপর পায়ে হাত দিয়ে সালাম করতে গিয়ে শাড়িতে পা বেঁধে ধপাস করে নিচে পড়ে গেল। অল্পের জন্য সাদনানের উপর পড়েনি আর সাদনান ফিক করে হেসে ফেলে, কিন্তু প্রিয়তা বেশ ব্যথা পেয়েছে, সেদিকে তার খেয়াল নেই। সে তো সামনে দাঁড়ানো গাঢ় নীল শার্ট পরা সুদর্শন পুরুষকে দেখতে ব্যস্ত। হাসলে কি সুন্দর লাগে ওনাকে, কিন্তু এই গোমরামুখু সাদনান ভাই তো ভুলেও হাসে না, সবসময় গম্ভীর হয়ে থাকে। এই মেয়ে ওঠো, নিজেকে সামলাতে পারে না আর সে নাকি নেবে মির্জা সাদনান শাহরিয়ার সামলানোর দায়িত্ব। সাদনানের কথা প্রিয়তা কিছু বলে না, মাথা নিচু করে উঠে দাঁড়ায়। সে তো এই লোকের সাথে কথাই বলবে না আজ। কত কষ্ট পেয়েছিল কোনো ধারণা আছে ওনার? একবার বলে দিলে কি এমন হতো? আচ্ছা, উনি আমায় বিয়ে কেন করেছে? এখনই বুঝিয়ে দিচ্ছি। সাদনানের কথা শুনে প্রিয়তা চোখ গোল গোল করে তাকায়। মানে মনের কথা শুনে ফেলেছে নাকি? নয়তো এই কথার মানে কি? মানে বোঝাচ্ছি। আমতা আমতা করে জিজ্ঞেস করে প্রিয়তা, যা দেখে সাদনান আরও একটু এগিয়ে আসে, শার্টের বোতাম খুলতে খুলতে বলে। প্রিয়তা তৎক্ষণাৎ পিছিয়ে গিয়ে বিছানার সাথে লেগে ধপাস করে আবারও পড়ে যায়। ও সাদনানকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, অনেক কথা বলেছে। স্বপ্ন অনেকবার সাদনানের চাপদাড়ি ভর্তি গালে চুমু খেয়েছে, তবে আর কিছু ভাবেনি। সাদনান প্রিয়তার ভাবনার মাঝে ওর উপর উঠে বসে দুহাত চেপে ধরে বিছানার সাথে। শার্টের বোতাম খুলে ফেলার কারণে গলা হতে পেট পর্যন্ত উন্মুক্ত। প্রিয়তা কতক্ষণ সেদিকে তাকিয়ে দেখে সাদনানের দিকে তাকালো। সাদনান তার দিকেই কেমন নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে, যেখানে আছে শুধু ভালোবাসার মানুষটাকে নিজের মতো করে আপন করে নিজের ভালোবাসা প্রকাশ করা। সাদনানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রিয়তা একটা ঢোক গিলে দৃষ্টি ঘোরায় এলোমেলো। আজ তার ভালোবাসার মানুষটা তারই স্বামী। ভাবতে খুশিতে চোখে অশ্রু হানা দেওয়ার জোগাড়। তবে নিজেকে সামলে নিল ছোট প্রিয়তা। ধরে আসা গলায় আবার বলে ওঠে, কি করছেন সাদনান ভাই? কোনো কথা না, আজ আমার পালা কম, জ্বালাওনি আমাকে। সবসময় ধৈর্য ধরে থেকেছি, তবে আজ আর কোনো কথা না। আজ এই মির্জা সাদনান শাহরিয়ার সময়। প্রিয়তার সম্পূর্ণ কথা না শুনে সাদনান ফিসফিস করে বলে ওঠে। কথা শেষ করে সাদনান প্রিয়তার ঘাড়ে হালকা করে কামড়ে ধরে। প্রিয়তা ব্যথতুর শব্দ করে ওঠে। সাদনান সঙ্গে সঙ্গে ঘাট থেকে মুখ তুলে নিজের ওষ্ঠ দিয়ে প্রিয়তার ওষ্ঠ চেপে ধরে।
প্রিয়তা চোখ বড় বড় করে সাদনানের চোখের দিকে তাকিয়ে থাকে। সাদনান চোখ বন্ধ করেই তার ছোট জানের ভালোবাসার মত্ত। স্বামীর এমন এলোমেলো স্পর্শে ছোট প্রিয়তার সর্বাঙ্গে জুড়ে অন্যরকম ভালো লাগার সঞ্চারণ হলো। শক্ত করে জড়িয়ে ধরে সাদনানের বলিষ্ঠ দেহখানা, কিন্তু হাতের নাগালে আসে না সবটা। শারীরিক স্পর্শগুলো তখনই সুখের হয় যখন স্পর্শগুলো ভালোবাসার মানুষটার হয়। প্রিয়তার দশাও তাই। নিজেও সাদনানের সঙ্গ দিল। সাদনান যেন আরও উন্মাদ হলো, কিন্তু তার বউ যে বড্ড ছোট সেদিকে তার নজর রইল। কিন্তু প্রিয়তার পাগলামি, নিজের ভালোবাসা কোনোটার কাছেই আর পেরে না উঠে ডুবে গেল ছোট প্রিয়তার মাঝে। রাত তখন প্রায় 3টা। সাদনান তার ছোট চড়ুই জানকে বুকে আগলে শুয়ে আছে। প্রিয়তা এতক্ষণ ব্যথায় ছটফট করছিল, কিন্তু একটা চিপস খাইয়ে ওষুধ খাইয়ে দেওয়ার পর একটু ঘুমিয়েছে। সাদনান তখনও সজাগ। একটু আগে শাওয়ার নেওয়ার ফলে দুজনের শরীর বেশ ঠান্ডা, সাথে প্রিয়তার লম্বা চুলগুলো হালকা ভেজা। সাদনান সব করিয়ে দিয়েছে বউকে, গোসল করা থেকে শুরু করে কাপড় ধুয়ে ব্যালকনিতে দেওয়া ব্যথার পিলও দিয়েছে। সাদনান প্রিয়তার মাথায় হাত বুলাতে বুলাতে মাথার তালুতে একটা চুমু খেয়ে বিড় করে বলে ওঠে, সরি, আমি চাইনি, কিন্তু তুমি আমাকে পাগল করে দিলে আমার ছোট জান। কবে বড় হবে তুমি? আমি তো তোমাকে বড় হতে দিলাম না। ছি ছি, এই তোর ভালোবাসা? কি করেছিস অবস্থা? ছোট, কন্ট্রোল করা দরকার ছিল। রাহান খাবার টেবিলে সাদনানের পাশে বসে ফিস ফিস করে কথাগুলো বলে ওঠে। সাদনান রাহানের দিকে চোখ কটমট করে তাকায়। রাহান সেদিকে তাকিয়ে নিজের মুখে আঙুল দিয়ে চুপ করে যায়। সাদনান খাবার খেয়ে উঠে মায়ের দিকে তাকিয়ে উপর রুমে চলে আসে। সাদনান রুমে এসে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। মিনিট 2 মাথায় ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখলো প্রিয়তা ড্রেস আলমারি হতে নামিয়ে বিছানায় রেখেছে, আর হাতে বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। সাদনান সেদিকে একবার আর চোখে তাকিয়ে গায়ের কালো টি শার্টটা এক টানে খুলে বিছানা থেকে সাদা পাঞ্জাবিটা গায়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো সুন্দর করে আছড়ে গায়ে পারফিউম দেয়। আর প্রিয়তা বসে বসে তার ব্যক্তিগত পুরুষটাকে দেখছে। সাদনান ড্রেসিং টেবিলের উপর থেকে ঘুড়ি পড়ে নেয়, ওয়ালেট নিয়ে আর ফোন পকেটে রেখে এগিয়ে আসে ছোট জানের নিকট। কপালে চুমু খেয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, আজ স্কুল যাওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, আমি যেতে পারবো। মিনমিন করে জানায় প্রিয়তা। সাদনান প্রিয়তাকে আরো কিছুটা শক্ত করে চেপে ধরে নিজের বুকের সাথে, অতঃপর শান্ত কণ্ঠে বলে ওঠে, জানি আমি, কিন্তু যেতে হবে না, সারাও যাবে না। 9 দিন পর টেস্ট পরীক্ষা, বাসায় পড়লেও হবে, সাবধানে থাকবে। আপনি দুপুরে বাড়ি আসবেন না? হয়তো হ্যাঁ, আবার না। সব কাজ শেষ করতে পারলে তাড়াতাড়ি চলে আসবো। প্রিয়তা আর কিছু বলে না, চুপচাপ সেভাবে পড়ে থাকে। সাদনান নিজেও অনেকক্ষণ পর বউকে ছেড়ে দিয়ে নিজের ওষ্ঠ জোড়া দিয়ে প্রিয়তার ওষ্ঠ চেপে ধরে, গভীর একটা চুম্বন করে। মিনিটের মাথায় ছেড়ে দিয়ে দুজনেই একে অপরের কপালে কপাল ঠেকিয়ে ঘন ঘন নিঃশ্বাস নেয়। সাদনান নিজেকে স্বাভাবিক করে প্রিয়তার দিকে তাকালো। রাতে দেওয়া ভালোবাসার চিহ্ন স্পর্শ গলায় এখনো ঝলঝল করছে। শাড়ি পরে আছে প্রিয়তা, বাইরে সুন্দর করে ঘোমটা দিয়েছিল, কিন্তু এখন রুমে শাড়ি সম্পূর্ণ এলোমেলো, তাই ভালোবাসার স্পর্শগুলো স্পষ্ট। সাদনান সেদিকে হতেই চোখ ফিরিয়ে নেয়, তার এখন বেরোতে হবে। খাবার খাবে টাইমলি। কথা শেষ, সাদনান উত্তরের অপেক্ষা করে না, ঘর ছেড়ে বেরিয়ে গেল। প্রিয়তা তখনও সেভাবেই দাঁড়িয়ে। সাদনান মাত্র সমাবেশ শেষ করে বেরিয়ে এসেছে সেখান থেকে, সাথে ওয়াসিফ দেওয়ানও আছে। সাদনান গাড়ি নিয়ে এসেছে, সাথে ড্রাইভারও এনেছে। ওয়াসিফ দেওয়ানের সাথে কিছু আলোচনা শেষ, সাদনান রাহানকে নিয়ে গাড়িতে বসে, আর তার দলের ছেলেপেলেরা বাইক নিয়ে তার গাড়ি অনুসরণ করছে। আজ গ্রামে ছিল সমাবেশ। সমাবেশের আয়োজনটা কয়েকটা গ্রামের কিছু চেয়ারম্যান মিলে করেছে। সেখানে সাদনানের উপস্থিতি ছিল হবু এমপি হিসেবে সবাই দেখে যায়। বেশ নাম তার জনগণের মুখে মুখে। এবার আর আগের এমপি কিছুতেই আসতে পারবে না। যদি সুষ্ঠু নির্বাচনের হয় তবে মির্জা সাদনান সারিয়া জয় কেউ ঠেকাতে পারবে না। ওয়াসিফ দেওয়ান এ ব্যাপারে 100% নিশ্চিত। এখন বিকেল। সাদনান গাড়ি ড্রাইভারকে সোজা বাড়ি নিয়ে যেতে বলে। তার ছোট বোন নিশ্চয়ই তার অপেক্ষায় বসে। মফিজ, তোর মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। বলছিলাম কি, আমার ছেলে তো তোদের ভার্সিটির প্রফেসর, তুই তো জানিস। আমি ওদের বিয়ে নিয়ে কথা বলতে চাই, তুই কি বলিস? মফিজুর মির্জা বন্ধু কালাম খানের কথায় তিনি একটু ইতস্তত বোধ করলেন। বাড়িতে তার বড় ভাই আছে, বাপ এখনো জীবিত, সেখানে তিনি এই ব্যাপার একাকী করে মত পোষণ করে। মফিজুর মির্জা বেশ সরল আর খুব ভালো মনের মানুষ। এই মেয়ে তার একমাত্র সন্তান, তাদের আর কোনো সন্তান হয়নি। সেখানে অনেক আদরের মেয়ে তার। পরিবারের সাথে বোঝাপড়ার একটা বিষয় আছে।
বাবার সাথে কথা বলে তোকে জানাচ্ছি। কথা শেষ করে তিনি ফোনটা কেটে টেবিলে রেখে একটু চিন্তিত হলেন। কালাম খান সেদিন বিয়ে এসেছিল, তখনই হয়তো দেখেছে মায়েশাকে। অনেক ছোটবেলা থেকে তাদের বন্ধু সম্পর্ক। কালামের স্ত্রী নেই, শুধু এই এক ছেলে কবির। মানুষ হিসেবে অনেক ভালো, স্ত্রী মারা যাবার পর আর বিয়ে করেনি। ছেলেকে লেখাপড়ার সাথে ব্যবসা সব দিক সামলেছে। পরিবার বংশধর ভালো, তাই তিনি সিদ্ধান্ত নিলেন বাপ ভাইয়ের সাথে কথা বলবে। আর মেয়েও তো বড় হচ্ছে, কয়দিন পর ভার্সিটিতে যাবে। আর বিয়ে দিলেও তো লেখাপড়া করা যায়। ছেলে নিজে একজন শিক্ষক, সেখানে বউ নিশ্চয়ই অশিক্ষিত রাখবে না। মায়েশা ক্লাস করছে আর ওর ফ্রেন্ড তিন্নি ওর পাশে বসে কবির খানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যে এখন পরিসংখ্যান করাচ্ছে বোর্ডে। কিছু কিছু মেয়ে শুধু অঙ্ক করছে, আর বাকি অর্ধেক তিন্নির মতন স্যারের দিকে তাকিয়ে আছে। এটা নতুন না। ক্লাস শেষ, স্যার চলে গেল। মায়েশা তিন্নিও ক্লাস হতে বেরিয়ে আসে। মায়েশা জানে তিন্নি কবির খানকে পছন্দ করে, কিন্তু এতিম হওয়ায় আর নিজের পড়ালেখার খরচ চালিয়ে নিজে নিজে নিজের জীবন চালানো মেয়েটার নিকট এসব প্রেম ভালোবাসা নিয়ে এমন একজন মানুষের সামনে দাঁড়ানো বিলাসিতা বই কিছুই না। তিন্নির ভাবনার মাঝে মায়েশা বলে ওঠে, ভালোবাসা অনুভূতি বলে কই আসে না। আর স্যার, ছাত্রী, গরিব, বড়লোক এসব দেখেও ভালোবাসা হয় না। স্যার তো এইসব আমার জন্য না। তিন্নির এমন খামখেয়ালি পনা কথায় মায়েশা বিরক্ত হলো, তাই কথা বাড়ালো না আর। কলেজ এরিয়া থেকে বেরিয়ে দুজনেই দুই দিকে চলেছে। সাদনান বাসায় এসে সোজা নিজের রুমে চলে আসে। বউ তার বিছানায় বসে পড়েছে। সাদনান সেদিকে একবার আর চোখে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রিয়তা বই বন্ধ করে সাদা পড়ার টেবিলটায় উপর বইটা রাখে। এই রুমের প্রতিটা জিনিস সাদা, একদম সাদা। পুরো বাড়ি জুড়ে এই রুমটাই বেশি সুন্দর, পরিপাটি গোছানো। সাদনানের বেশিরভাগ কাপড় সাদা। অবশ্য সাদা পরলে বেশ লাগে প্রিয়তা নিকট। না সাদা না যাই পরে সব তাই ভালো লাগে। প্রিয়তা সব হাবিজাবি চিন্তা করতে করতে আলমারি হতে একটা গাঢ় সবুজ রঙের টি শার্ট আর একটা ট্রাউজার বের করে বিছানায় রাখে। অতঃপর শাড়ি আঁচলটা সুন্দর করে মাথায় দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। একটু আগে আম্বিয়া মির্জা এসেছিল, অনেক কিছু শিখিয়ে দিয়ে গিয়েছে। তার নাতির কখন কি লাগে, কি পছন্দ করে সব। সাথে এটা বলে দিয়েছে সাদনান বাসায় এলে যেন সাথে সাথে কফি দেয়। কাজের লোকেরা যেন এসব আর না করে। স্বামীর তার সেবা কেন অন্য কেউ করবে? স্বামীর ভালোবাসা এতে আরো বাড়বে। প্রিয়তা কফি করে রুমে এসে দেখলো সাদনান এখনো টাওয়েল পরে ফোনে কারোর সাথে কাজ করছে বা কথা বলছে। ছোট ছোট চুলগুলোতে বিন্দু বিন্দু পানি চিকচিক করছে। আর বিছানায় কাপড় সেভাবেই রাখা আছে যেভাবে প্রিয়তা রেখে গিয়েছে। প্রিয়তা এগিয়ে এসে কফিটা সেন্টার টেবিলে রেখে বেলকানি হতে আরেকটা টাওয়াল এনে সাদনানকে সোফায় বসতে ইশারা করে। সাদনান বাধ্য ছেলের মতন বসে পড়ে। আর প্রিয়তা টাওয়াল দিয়ে সাদনানের চুলগুলো মুছে দিতে লাগলো। সাদনান ফোনে কি কথা বলবে? সে তো এই মেয়ের হাতের স্পর্শে বুলি হারিয়েছে। তাই উপাসের লোকটাকে পরে ফোন করছি বলে ফোন কেটে এক টানে বউকে নিজের কোলে বসিয়ে নিল। প্রিয়তা অনেকটা চমকালো, শক্ত করে সাদনানের চুল খামচে ধরে। সাদনান মুচকি হেসে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় প্রিয়তার ঠোঁটে। অতঃপর মাদকাসক্ত হয়ে কণ্ঠে বলে ওঠে, কাল রাতে অবধি যার সব আমি করে দিলাম, সেখানে আজ সন্ধ্যা সে সব নিজে আমাকে করে দিচ্ছে। ইন্টারেস্টিং, বউ দেখি বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনার ভালোবাসা পেয়ে। প্রিয়তা কথাটা বলে বুঝতে পারছে লজ্জাহীন কথা বলে ফেলেছে। তাই একবার সাদনানের দিকে চোরা চোখে তাকিয়ে সাদনানের কোল হতে উঠতে চাইল। তবে সেটা সাদনান হতে দিল না। শক্ত করে চেপে ধরল নিজের উন্মুক্ত বুকে। নিজের মুখটা প্রিয়তার কানের কাছে নিয়ে ফিস ফিস করে বলে ওঠে, তাই তবে তো বেশি বেশি ভালোবাসতে হবে। প্রিয়তা কিছুটা লজ্জা মরিমরি অবস্থা, মুখ ফুটে কিছু বলতে যাবে, ঠিক তক্ষুনি দরজা কেউ কড়া নাড়ে। সাদনান ভ্রু কুচকে নেয়। বিরক্ত মুখে বউকে কোল হতে নামিয়ে বিছানা হতে টি শার্ট নিয়ে গায়ে দিতে দিতে প্রশ্ন করে, কে? ছোট সাহেব, আপনারে দাদাজান ডাকতাছে। বাইরে থেকে একজন মহিলা বলে ওঠে। সাদনান বুঝতে পারল দাদাজান ডাকে, তাই বাহিরে থাকা মহিলাটাকে উদ্দেশ্য করে বলে ওঠে, খালা আপনি যান, আসছি আমি। আচ্ছা। আর কোনো সারা শব্দ হয় না, হয়তো চলে গিয়েছে। সাদনান ট্রাউজারও পরে নেয়। প্রিয়তা ততক্ষণে বেলকানিতে ভেজা দুইটা টাওয়াল মেলে দিয়ে আসে। সাদনান প্রিয়তার দিকে এগিয়ে যায়, মাথায় ঘোমটা টেনে দিয়ে কপালে চুমু খেয়ে বলে ওঠে, কাল থেকে আর শাড়ি পরে বাইরে যাওয়ার প্রয়োজন নেই। শাড়ি শুধু রুমে আমি যতক্ষণ পর্যন্ত বাসায় থাকবো ততক্ষণ পরবে। কথা শেষ বউয়ের হাত ধরে রুম হতে বেরিয়ে আসে। প্রিয়তা কিছু বলে না। উপর থেকে দেখা যাচ্ছে বাড়ির প্রতিটা সদস্য এখন লিভিং রুমে উপস্থিত আছে।
সাদনান প্রিয়তাকে নিয়ে ওর মায়ের কাছে গিয়ে এগিয়ে গিয়ে জাফর মির্জা বরাবর মফিজুর মির্জা রাহাতের পাশে বসে। আম্বিয়া মির্জা কেমন করে প্রিয়তার দিকে একবার আর চোখে তাকালো। প্রিয়তা একটু কেমন ভীতু চোখে তাকায় ওনার দিকে। এখন সন্ধে হয়ে এসেছে, তাই রান্নাঘরে চলে গেল সালেহা বেগম, সাথে প্রিয়তা। আয়নাও গেল রান্নাঘরে। সুফিয়া বেগম আগে থেকে ছিল সেখানে। প্রিয়তা হাতে হাতে এটা সেটা এগিয়ে দেয়। অতঃপর দু কাজের লোকদের বানানো নাস্তা নিয়ে লিভিং রুমে আসে। পেছনে পেছন সালেহা, সুফিয়াও আসে। সবাই এটা সেটা নিয়ে আলোচনা করছে। জাফর মির্জা নাতিকে আজকের সমাবেশ নিয়ে প্রশ্ন করছে। মফিজুর মির্জা উসখুস করছে। কিভাবে কোথা থেকে কথা শুরু করবেন বুঝতে পারছেন না। সাদনান বিষয়টা লক্ষ্য করে বেশ অনেকক্ষণ সময় ধরে। অতঃপর সাদনান নিজে থেকে জিজ্ঞেস করে, বাবাই কিছু বলবে? হ্যাঁ, না মানে। সাদনানের এমন প্রশ্নে আর মফিজুর মির্জা এমন তোতলানো দেখে সবার দৃষ্টি এখন তাদের দিকে। সাদনান মুচকি হাসে। সে তবে ঠিক ধরেছে, তার বাবাই কিছু বলতে যাচ্ছে, কিন্তু বাবার ভাইয়ের ভয়ে বলতে পারছে না। ভয় যেমন পায় তেমন সম্মানও করে বড় ভাই বাপকে। তো বলে ফেলে, এত ভয় কেন পাচ্ছ? ভয় পাওয়ার কি আছে? ও কি চুরি করেছে? সাদনানের প্রশ্নের বিপরীতে জাফর মির্জা থমথমে কণ্ঠে বলে ওঠে। মফিজুর মির্জা পড়ল বিপাকে। এ কেমন মুশকিল, তাদের সম্মান দিতে গিয়ে এখন তারা তাকে চোর বানিয়ে দিচ্ছে। কিন্তু তিনি বড় ভাইয়ের দিকে তাকিয়ে একটা ঢোকিলে না। ভয় পায় না, কিন্তু মেয়ে তার ছোট, আর এটা নিয়ে কথা বললে কি রিয়াক্ট করতে পারে আজম মির্জা সেটাই ভাবছে। কারণ একটাই, সারা থেকেও বেশি তিনি মায়েশাকে স্নেহ করে। কি হলো বলো? আজম মির্জা প্রশ্নে তিনি ভাবনা বাদ দিয়ে খুব স্বাভাবিকভাবে বলতে শুরু করে। আমার বন্ধু কালাম খান আছে না, বিয়েতে এসেছে। সেদিন ও মাইশাকে পছন্দ হয়েছে, তাই ওর ছেলের জন্য চেয়েছে। মুফিজুর মির্জার কথায় মায়েশা স্তব্ধ। অসহায় চোখে সাদনানের দিকে তাকালো। সাদনান চোখ দিয়ে ভরসা দৃষ্টিতে আশ্বাস দেয়। এর মধ্যে জাফর মির্জা বলে ওঠে, ভালো কথা, মেয়ে যেহেতু হয়েছে বিয়ে তো দিব একদিন আগে বা পরে, কথা বলে দেখো। সবার মাথায় যেন চক্কর দিয়ে ওঠে। সবার না, শুধু 5 জন। সালেহা, সুফিয়াও খুশি। আম্বিয়া মির্জা স্বামীর সামনে বসে বিধায় কিচ্ছু বলতে পারছে না। তিনিও বেশ খুশি, নাতনির বিয়ে হবে ভাবতেই খুশি লাগছে। শুধু সাদনান নির্লিপ্ত। রাহাত তার এসব নিয়ে মাথা ব্যথা নেই। যেখানে বাপ, চাচা, দাদা জীবিত, সেখানে এসব চিন্তা করা ভাও মনে করলো। কিন্তু বন্ধু একটা দায়িত্ব আছে না, সেই সুবাদে বসে আছে। তার তো এখন বউয়ের সাথে খুব রোমান্স করতে ইচ্ছে করছে। ইলেকশন 2.5 মাস পর, এরপর ওর পরীক্ষা, আর ইলেকশনের আগে সারা প্রিয়তারও পরীক্ষা আছে। আজম মির্জা থমথমে কণ্ঠে বলে ওঠে। সবাই একটু নড়ে চড়ে বসে। সত্যি সামনে ইলেকশন, যদিও প্রিয়তাদের পরীক্ষা, তারপর ইলেকশন, আর ইলেকশনের পর মাইশার পরীক্ষা শুরু। কিন্তু এখন কোনো অনুষ্ঠান কিংবা কিছু হলে ওদের পড়ালেখার 12টা বেজে যাবে। তা ঠিক, তবে না হয় ছেলেটার সাথে কথা বলে সব ঠিক করে রাখা যাক। জাফর মির্জা বলে ওঠে। আজম মির্জা শান্ত কণ্ঠে বলে, তুমি ওদের আসতে বলো, ভালো একটা দিন দেখে, সবাই যখন বাড়ি থাকবে। বাবাই বলছিলাম কি, ছেলেটাকে তুই চিনিস তো, মাইশাদের কলেজে এর প্রফেসর কবির খান। সারা প্রিয়তা চমকে উঠল। সাদনান খুব স্বাভাবিক, যেন এসব আগেই তার জানা। আচ্ছা, আমি বরং মাইশাকে নিয়ে একবার ছেলেটার সাথে দেখা করি। আম্বিয়া মির্জা বলে ওঠে। সবাই একমত পোষণ করে। অতঃপর রাতের খাবার খেতে সবাই রানিংয়ে চলে যায়। ভাই, তুমি এটা কি বললে? আমরা কেন দেখা করব? মায়েশা লিভিং রুমের সোফায় বসেছিল। খাবার শেষ, সবাই রুমে চলে গিয়েছে, আর মহিলা সব রান্নাঘর আর ডাইনিংয়ে আছে। আর সারা তখনও খাবার খাচ্ছে। সাদনান খাবার শেষ থপ করে মায়েশার পাশে বসে। বেশ অনেকটা দূরত্ব, আর মায়েশা এই সুযোগে ফিস ফিস করে প্রশ্নগুলো করে, যা শুনে সাদনানও মায়েশার মতন আওয়াজ করে উত্তর দেয়। দেখো, এখন বাবাইকে যদি বলি তোর আর আয়নের বিয়ে হয়ে আছে, তখন তারা কষ্ট পাবে। যদিও বা মেনে নিবে, এটা তুই আমি খুব ভালো করে জানি। সবাইকে কষ্ট দেওয়ার চেয়ে এটাই ভালো হবে। আমরা কবিরের সাথে কথা বলে সব মিটমাট করে নেব। আর আয়ান আর তোর বিয়ের ব্যাপার কেউ জানবে না, এটা আমি সামলে নেব। তাছাড়া তোর ফ্রেন্ড তিন্নি না কি জানি নাম, ও তো কবিরকে পছন্দ করে। তখন না হয় কবিরের সাথে দেখা হলে তুই ওর কথা বলে দিবি। এক মিনিট, তুমি কি করে জানলে তিন্নি স্যারকে পছন্দ করে? সাদনান কিছু বলে না, শুধু হাসে। মাসা তখন উত্তরের আশায় ভাইয়ের দিকে তাকিয়ে আছে। সাদনান সে সব উপেক্ষা করে খামখেয়ালি উত্তর করে, তোরটা কিভাবে জেনেছি? মাসা উত্তর দেয় না, কারণ
সে তো জানে না সাদনান তার আর আয়ানের রিলেশনের কথা কিভাবে জেনেছে, তাই তার কাছে উত্তরও নেই। সাদনান আর কিছু না বলেই রহস্যময় হেসে সোফায় ছেড়ে রুমের উদ্দেশ্যে হাঁটা লাগে। প্রিয়তা কফির মগটা নিয়ে রুম এসে দেখলো সাদনান সোফায় বসে ল্যাপটপে কিছু বলছে বা করছে। প্রিয়তা কফিটা সাদনানের সামনে সেন্টার টেবিলের উপর রেখে চলে যায়, অতঃপর বই নিয়ে বসে পড়ে। সাদনান আর চোখে সেদিকে একবার তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কাল থেকে যেন কিচেনে যেতে না দেখি। পড়াগুলো কমপ্লিট? হ্যাঁ, আর একটু বাকি। সাদনান ততক্ষণে উঠে সাদা শার্টটা টেনে টুনে ঠিক করে এগিয়ে আসে বইয়ের নিকট। বইটা বন্ধ করে দিয়ে বলে ওঠে, ফ্রেশ হয়ে এসো, আর পড়তে হবে না। প্রিয়তা বাধ্য মেয়ের মতন মাথা নেড়ে আলমারি হতে সাদনানের আজ সকালে অনলাইনে অর্ডার দেওয়া ড্রেসগুলোর মাঝে থেকে একটা রাতের পোশাক নামিয়ে ওয়াশরুমে চলে যায়। সাদনান আজ সকালেই অনেকগুলো ড্রেস আনিয়েছে, একদম সকালেই রাহান রিসিভ করেছে। কেউ দেখেনি সবগুলো ড্রেসের মাঝে একটা সুন্দর ছোট্ট গিফট পেপার দিয়ে মোড়ানো একটা বক্স ছিল, যেটা খুব সাবধানে সাদনান তার আলমারি ড্রয়ারে রেখে দিয়েছে প্রিয়তার না দেখার আগে। এই ড্রয়ারের চাবি সাদনান কাছে থাকে। আপনি ওখানে কি করছেন? সাদনান বক্সটা হাতে নিয়ে কথাগুলো ভাবছিল, কিন্তু প্রিয়তার প্রশ্নে ভাবনা থেকে বেরিয়ে আসে। অতঃপর হাতে থাকা বক্সটা নিয়ে এগিয়ে যায় ছোট্ট জানের নিকট। প্রিয়তা একটা গেঞ্জি, ছোট ছোট বিড়াল ছাপা আর গেঞ্জিটার সাথে ম্যাচিং করে ট্রাউজার পরে আছে। সাদনান তার ছোট্ট বউকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, বেশ লাগছে তার বউকে। সাদনান এসব ভাবতে ভাবতে বক্সটা খোলে, সেখান থেকে এক জোড়া ইয়ারিং, একটা রিং আর একটা লকেট বের করে। সেদিকে তাকিয়ে প্রিয়তার চোখ বেরিয়ে আসার জোগাড়। অবাক হয়ে জিজ্ঞেস করে, এগুলো সব ডায়মন্ড? আপনি এসব কেন করতে গেলেন? আমার ইচ্ছে, আমার বউয়ের জন্য অনেক আগে থেকেই নিজের উপার্জনের টাকা জমিয়ে রেখেছিলাম। আমার সাধ্য এইটুকুই, কিন্তু ভবিষ্যতেরটা বলতে পারছি না। কাল দেওয়ার কথা ছিল এগুলো, সমস্যা নেই, দ্বিতীয় বাসরে দিয়ে দিলাম আমার ছোট জান। প্রিয়তার প্রশ্ন সাদনান খুব স্বাভাবিকভাবে উত্তর দিতে দিতে বক্সটা ড্রেসিং টেবিলের উপর রেখে ইয়ারিং জোড়া পরিয়ে দিয়ে গলায় লকেটটা পরিয়ে দিয়ে প্রিয়তার গেঞ্জিটা কাঁধ থেকে সরিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে গভীর চুম্বন করে সেখানে। সাদনান ঘুমিয়ে আছে। প্রিয়তা সাদনানের বুকে থুতনি ঠেকিয়ে সাদনানের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাত এখন কয়টা বাজে? হয়তো 3টা বা তার চেয়েও বেশি। প্রিয়তার ইচ্ছে করছে না পাশের দেয়ালে তাকিয়ে দেওয়াল ঘড়িটায় দেখতে কয়টা বাজে। তার শুধু এখনই সাদনান নামক সুন্দর সুশ্রী সুদর্শন পুরুষটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। মনটা আরো অনেক কিছু চাইছে। তার মধ্যে অন্যতম হলো তার ব্যক্তিগত পুরুষটার চাপ দাড়ি ভর্তি গালে নিজের পাতলা ঠোঁট ছোড়া, সেখানে বসিয়ে চুমু খাওয়া। যে ভাবা সেই কাজ। কোনো দিয়ে ভর করে সামান্য উঁচু হলো, এর চেয়ে বেশি হলে সাদনান হয়তো জেগে যাবে। তার কারণ হলো সাদনান তার ছোট্ট জানকে শক্ত করে বুকে আগলে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে আছে। প্রিয়তা মাথাটা একটু এগিয়ে নিয়ে হালকা করে সাদনানের গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল, আর অমনি সাদনান চোখ পিটপিট করে তাকালো। প্রিয়তা ভরকালো, হকচকিয়ে উঠল। তাড়াহুড়োর সহিতে মুখে হাত দিয়ে সাদনানের বুকের উপর হতে সরে আসতে চাইল, কিন্তু এটা কি সম্ভব সামনের সাদনান নামক পুরুষটার জন্য? মোটেও না। তাই তো প্রিয়তা পারল না সরতে। সাদনান দিল না ছেড়ে তার ছোট্ট জানকে উন্মুক্ত বুকের সাথে চেপে ধরে। মাদকাসক্ত কণ্ঠে বলে ওঠে, একটু আগে তো এত ভালোবাসা দিলাম, এখন আবার চাই বললেই পারতে। আমার ঘুমিয়ে থাকার সুযোগ নেওয়ার দরকার কি ছিল? প্রিয়তা সাদনানের এমন ঘুম ঘুম কণ্ঠ শুনে চোখ খিঁচে বন্ধ করে নেয়। বুকের ভেতর কেমন একটা করছে। হয়তো বুকের বাঁ পাশে থাকা লাল ছোট্ট যন্ত্রটা যদি পারত, তবে হয়তো এক্ষুনি ছিটকে শরীর থেকে বাহিরে বেরিয়ে আসতো। প্রিয়তা চোখ বন্ধরত অবস্থায় মিনমিন করে নিজের সাফাই গাইতে বলল, আমি তো শুধু গালে। এখন তো এসব বললে হবে না। ঘুম যখন ভেঙে দিয়েছ তখন শাস্তি তো পেতেই হবে আমার ছোট জান। কথা শেষ করে সাদনান প্রিয়তাকে এক ঝটকায় নিজের উপর হতে নিচে ফেলে নিজের সম্পূর্ণ ভর ছাড়ে ছোট্ট প্রিয়তার শরীরের উপর। আর অমনি সাদনানের বলিষ্ঠ দেহখানা প্রিয়তার ছোট্ট দেহ পিঞ্জরা ঢেকে গেল। সারা, প্রিয়তা, মাইশা দাঁড়িয়ে আছে রাস্তার সাইডে। তার কারণ সাদনান বলেছে ছুটির পর সে এসে নিয়ে যাবে তাদের। বলেছে 2টার দিকে আসবে। আজ 3জনই হাফ ক্লাস করেছে। এখন 2:30টার মতো বাজে, কিন্তু সাদনানের খবর নেই। হয়তো কোনো কাজে আটকে গিয়েছে। আজ এই এলাকায় একটা মিটিং আছে, প্রিয়তা শুনেছে, হয়তো এখনো শেষ হয়নি। তারা অবশ্য বাড়ি চলে যেত, কিন্তু সাদনান বলেছে ছুটির পর এক জায়গায় যাবে, তাই মূলত অপেক্ষা করা। প্রিয়তার ভাবনার মাঝে সাদনানের কালো গাড়িটা এদিকে এগিয়ে আসতে দেখা গেল। গাড়িটা ওদের সামনে এসে থামলো। পেছনে একটা বাইকও আছে, আর সেটাই আয়ান। সাদনান গাড়ির কাঁচ নামিয়ে মায়েশাকে উদ্দেশ্য করে বলল, তুই আয়ানের সাথে আয় আর তুই সামনে বসে পড়।
শেষের কথাটা সারাকে উদ্দেশ্য করে বলল। অতঃপর নিজের পাশে বসা রাহানের দিকে তাকাতেই রাহান তড়ি ঘুরি করে গাড়ি হতে নেমে পড়ে। সাদনানও নামে। অতঃপর পেছনে বসে পড়ে আর রাহান ড্রাইভিং সিটে, সারা ফ্রন্ট সিটে। প্রিয়তাও গুটিসুটি পায়ে এগিয়ে গিয়ে ওপাশের দরজা খুলে সাদনানের পাশে বসে আর রাহান গাড়ি স্টার্ট দেয়। আয়ান বাইক নিয়ে ওদের গাড়ি অনুসরণ করে। রাহান নার্ভাস। ওর কেমন লাগছে পাশে বসা নীল ড্রেস পরা সারার শরীর থেকে সুন্দর একটা স্মেল আসছে আর সেই গন্ধে রাহানের বুকের ভেতর ধূপধাপ শব্দ করছে। আচ্ছা, পাশে বসা ছোট্ট সারারও কি এমন লাগছে? সাদমান প্রিয়তার ডান হাতটা ওর বুকের বাঁ পাশে চিপিয়ে ধরে চোখ বন্ধ করে সিটে গা এলিয়ে রেখেছে। 6 ঘন্টা পর বউয়ের দেখা পেয়েছে, ছুতে পেরেছে। দিন যত যাচ্ছে তার এই মেয়ের প্রতি ভালোবাসা আরও বাড়ছে। প্রিয়তা উসখুস করছে। সাদমান এভাবে চোখ বন্ধ করে রাখায় প্রিয়তার অস্থির অস্থির লাগছে, হয়তো বেশি ক্লান্ত। প্রিয়তা ঘুরে বসে নিজের বাঁ হাতটা সাদমানের মুখের ডান পাশের চোয়ালে রেখে জিজ্ঞেস করে, বেশি খারাপ লাগছে? সাদমান ফট করে চোখ মেলে। প্রিয়তা একটু ভয় পেল, রেগে গেল না তো আবার? কিন্তু প্রিয়তার ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে সাদমান প্রিয়তার মাথাটা টেনে নিজের বুকের সাথে চেপে ধরে। পাঞ্জাবি 2টা বোতাম খুলে লোমযুক্ত উন্মুক্ত বুকের বাঁ পাশটায় নিজের ডান হাত দিয়ে ইশারা করে ধীর কণ্ঠে বলে ওঠে, এখানে বড্ড জ্বালা করে যখন তোমাকে চোখের আড়াল করি। প্রিয়তা অবাক হলো, এই লোকটা সত্যিই তাকে এত ভালোবাসে। কই আগে তো কখনো বুঝতে পারেনি। ব্যবহার, কথাবার্তার ধরন দেখেও মনে হতো না। সবসময় তো কেমন গম্ভীর কণ্ঠে তার সাথে কথা বলতো। প্রিয়তা কিছু বলতে যাবে তার আগেই গাড়িটা একটা 3তলা বিল্ডিং এর সামনে থামে। রাহান সবাইকে নামতে বলে। সবাই নেমে সাইডে দাঁড়ায় আর সাদনান একটা কালো মাস্ক পাঞ্জাবির পকেট হতে বের করে মুখে পরে নেয়। রাহান গাড়ি আর আয়ান বাইক পার্ক করে এলে তারা সবাই লিফটে করে সোজা 3তলার ছাদে চলে আসে। একটা বড় রেস্টুরেন্টে 2 তলা আর 3 তলা মিলিয়ে। সাদনান সবাইকে নিয়ে কর্নারে 2টা টেবিলে গিয়ে বসে। তারপর ওয়েটার দিকে খাবার অর্ডার দেয়। ওরা 6 জন, কিন্তু খাবার 8 জনের অর্ডার করেছে। ওয়েটার চলে যাওয়ার মিনিট 10 মধ্যেই কবির খানকে আসতে দেখা গেল। সাদনান উঠে হাত এগিয়ে হ্যান্ডশেক করে। অতঃপর রাহানের পাশে আর সাদনান প্রিয়তার বরাবর বসতে বলে। এভাবে রাহান আয়ানের সাথেও কুশল বিনিময় করে। তার ঠিক 5 মিনিটের মাথায় মায়েশার ফ্রেন্ড তিন্নিও আসে। মায়েশা অবাক হয়েছে, কিন্তু পরক্ষণেই বুঝতে পারে সাদনান ভাই হয়তো ডেকেছে। আজ তিন্নি কলেজ আসেনি, নয়তো মায়েশা ওকে সাথে করে নিয়ে যেত। তাদের আড্ডার মাঝেই 3 জন ওয়েটার এসে তাদের 2 টেবিলে খাবারগুলো সুন্দর করে পরিবেশন করে দিয়ে গেল। অতঃপর সবাই নানান আলাপ করতে করতে খাবার শেষ করে। আয়ান মাইশা একে অপরকে ভালোবাসে। এটা আপনাদের ফ্যামিলি বললে আমার মনে হয় ভালো হতো। আমার দিক হতে কোনো ঝামেলা হবে না। এমনিতেও বাবা জোর করছিল, তাই রাজি হয়েছি। সাদনানের কথার পৃষ্ঠে বলে উঠল কবির। সাদনান মুচকি হাসল, মনে মনে ওড়ালো, রাজি হবে কি করে? তোমার তো আমার কলেজার দিকে নজর। কিন্তু মুখে যথেষ্ট কৃত্রিম হাসি ঝুলিয়ে বলে ওঠে, এই ব্যাপার নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি শুধু বিয়েতে না করে দিলেই হবে। ওকে। মায়েশা ভাবিনি এত সহজ হবে ব্যাপারটা। মায়েশা খুশি হলো। আয়ানের হাত শক্ত করে চেপে আয়ান নিজেও ভীষণ খুশি। এমন বন্ধু কয়েকজন পায়। সাদনান রাহানের দিকে তাকিয়ে কিছু ইশারা করতে রাহান মায়েশাকে বাদে সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। কবির খান একটু নড়ে চড়ে বসে। সাদনান আগের ন্যায় গম্ভীর মুখ করে বসে। মায়েশা সুন্দর করে নমনীয় কণ্ঠে বলে ওঠে, তিন্নি তাহসিনা বাবা মা নেই, এতিমখানায় বড় হয়েছে। 18 হওয়ার পর নিজে হোস্টেল থেকে আর টিউশনি করিয়ে নিজের জীবন চালায়। আমার সাথে সেই স্কুল জীবন থেকে ফ্রেন্ড, কখনো কোনো খারাপ দিকে নজর আসেনি, বরং সবসময় আমি ওর ব্যবহার আর চিন্তা ভাবনা দেখে মুগ্ধ হই। ভাবি বাবা মা নেই, তবুও কত সুন্দর শিক্ষিত করেছে নিজেকে। আর আপনি আমাদের প্রতিষ্ঠানে আসার পর আমি আমার লাইফে ওর সাথে চলার পথে প্রথম কোনো পুরুষের নাম শুনেছি ওর মুখে। আমি অনেকবার এই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলতে বলেছি, ও প্রতিবার সেটা এড়িয়ে যায়। জানেন ও কি বলে? ও সবসময় বলে এতিম আর গরিবদের কখনো কেউ ভালোবাসে না। মায়েশার কথা শুনে কবির স্তব্ধ। ওর ভাবনাতীতের বাহিরে সব। কেউ ওকে এতটা ভালোবাসে ও দৃষ্টির আড়ালে সেটাও বুঝতেই পারেনি। তবে একবার যখন জেনে গিয়েছে তখন নিশ্চিত তার ভালোবাসার মূল্য আর তার চিন্তাধারা বদলে দেবে। কে বলেছে এতিম গরিবদের কেউ ভালোবাসে না? কবির বাসবে, নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসবে এই এতিম মেয়েটাকে। যদিও এটা এত সহজ না, তার মনও যে অন্য কাউকে দিয়ে ফেলেছে, তবে চেষ্টা করলে অবশ্যই সফল হওয়া যাবে। কবির চুপচাপ থমথমে মুডে বসে আছে। সাদনান ফোন টিপছে। এর মধ্যে মুখে মাস্ক পরেও নিয়েছে।
মাইশা দুজনকেই পর্যবেক্ষণ করছে। এর মধ্যে কবির খানের কণ্ঠ শোনা গেল। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব, তুমি ওকে কিছু বলার প্রয়োজন নেই। তোমার পছন্দ আছে? হ্যাঁ, আমি সময় করে তোমার সাথে ওর পরিচয় করিয়ে দিব। কালাম খান রাতে খাবার টেবিলে বসে কবিরকে জিজ্ঞেস করেছিল মেয়ে পছন্দ হয়েছে কিনা, কিন্তু কবির সোজা বলে দিয়েছে পছন্দ হয়নি আর সে এখন বিয়ে করতে চায় না। কালাম খান ছেলের কথাই চেহারায় চকচক করে ওঠে। ছেলে যেহেতু বলেছে তার মানে কারো নিশ্চয়ই আছে, আর তাই তো গদগদ হয়ে জিজ্ঞেস করে নিলেন উপরোক্ত প্রশ্নটা। কবির বাবার প্রশ্নের জবাব দিয়ে কফির মগটা হাতে নিয়ে উপরে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। কালাম খান তৎক্ষণাৎ একটু চিন্তিত হলেন। বন্ধুকে নিজ মুখে বলেছে, এখন কি করে বলবে ছেলে রাজি নয়, আর তার ছেলের নিজের পছন্দ করা মেয়ে আছে। মা হারা ছেলে তার, তাও আবার এই একটা মাত্র স্ত্রী, শেষ চিহ্ন। সে ভালোবাসার অংশকে কি করে কষ্ট দেবে? এসব ভাবতে ভাবতে তিনি ফোন হাতে বন্ধুকে কল লাগায়। মুফিজুর মির্জা রাতের খাবার খেয়ে মাত্র রুমে এসেছে, ঠিক তক্ষুনি ওনার ফোনটা শব্দে বেজে ওঠে। তিনি তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে বিছানা হতে ফোনটা হাতে নিয়ে দেখল কালাম খানের ফোন। তিনি চট করে ভেবে নিলেন হয়তো বিয়ের ব্যাপার কথায় এগুবে, তাই ফোনটা রিসিভ করতেই কালাম খান মলিন কণ্ঠে ভালো মন্দ জিজ্ঞেস করে। মুফিজুর মির্জা একটু চিন্তিত হলেন, বন্ধুর কণ্ঠ এমন শোনালো কেন? তোর কিছু হয়েছে? আসলে কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। আরে এত ভনিতা না করে বলে ফেল, তুই আমি একই রকম। বলেই উচ্চস্বরে হেসে ফেলেন। সাথে কালাম খান হাসলেন, তবে হাসিতে যেন প্রাণে। তিনি ইতস্তত ছাড়িয়ে অপরাধী কণ্ঠে বলে ওঠে, আসলে হয়েছে কি, ও না কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছে না। মুফিজুর মির্জা কেমন চুপ হয়ে গেল, যা ওপাশ হতে কালাম খান বারবার জিজ্ঞেস করতে লাগলো কথা কেন বলছে না। এদিকে মুফিজুর মির্জা ভাবছেন এই কথা বাপ ভাইকে কি করে বলবেন, কিন্তু অন্তরের কথা অন্তরে রেখে মুখে বলল, পছন্দ আছে। বললো তো তাই। খুব ভালো। এভাবে বেশ কিছুক্ষণ কথা বলে মুফিজুর মির্জা ফোন কাটে। তার ঠিক মিনিটের মাথায় সাদনান ওনার রুমে প্রবেশ করে। তিনি কালাম খানের বলা কথাগুলো সাদনানকে বলেন। সাদনান মুখ গম্ভীর করে রাখলেও মনে মনে বেশ খুশি, আর সেই খুশি নিয়ে মনে মনে ভাবে এখনই ঠিক সময়, কথা পাতিয়ে ফেলা যাবে। তাই তো ফট করে প্রশ্ন করে মুফিজুর মির্জাকে, বাবাই আয়ান কেমন? সাদনান সোফায় বসে একটা ম্যাগাজিন উল্টাতে উল্টাতে জিজ্ঞেস করে। সাদনানের এমন প্রশ্নে তিনি একটু অদ্ভুত নয়নে তাকালো সাদনানের দিকে। এটার মানে কি? ছেলে হয়ে আরেক ছেলেকে তার কেমন লাগবে? তিনি কি মেয়ে নাকি যে অন্যরকম লাগবে? তবে মনের কথা মনে রেখে মাথা ঝাঁকিয়ে বলল, ভালোই তো, একজন পুরুষ হিসাবে যেমন লাগা দরকার। সাদনান মুফিজুর মির্জার কথায় হো হো করে হেসে দিল। দরজা থেকে আরও একজন মহিলার হাসির শব্দও হলো, আর সেটা সুফিয়া বেগম। তিনি জানিয়ে এসেছে, আর সেই কথাটা কর্ণপাত হতেই ফিক করে হেসে রুমে প্রবেশ করলেন। দুই মা ছেলের হাসির মানে বুঝতে পারে না মুফিজুর মির্জা, তাই তিনি চা হাতে বেকুবের মতন তাকিয়ে রইল দুজনের দিকে। সুফিয়া বেগম চা দিয়ে চলে গেল আবার। সেদিকে তাকিয়ে কিছু বিড়বিড় করে মুফিজুর মির্জা। সাদনানের কানে তা পৌঁছায় না। সাদনান নিজের হাসি কন্ট্রোলে এনেই বলে ওঠে, তুমি তো বললে কবির বিয়ে করতে রাজি না, আর এটা এখন মাইশাকে বললে ওর হয়তো খারাপ লাগবে। আর এমনিতেও কয়েকদিন আগে শফিক চাচা তোমার সাথে আয়ান আর মাইশার বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছিলেন, কিন্তু কবির খানের সাথে বিয়ের কথা শুনে আর এগিয়ে আসেনি। তুমি চাইলে এটা দেখতে পারো। আর আয়ানকে তো চিনো, কেমন ও? মুফিজুর মির্জা চায়ের কাপে চুমুক বসিয়ে একটু চিন্তিত হলো, অতঃপর মাথা ঝাঁকিয়ে আবারও বলে ওঠে, এটা ঠিক বলেছিস, আমি তো কখনো ভাবিনি এসব। আচ্ছা বাবা, আর ভাইয়ের সাথে কথা বলে দেখি। কথা শেষ করে সাদনান রুমে চলে আসে। রুমে এসেই দেখলো তার ছোট্ট জান এখনো বইয়ের মাঝে মুখ গুজে বসে আছে। মূলত সাদনান বসিয়ে দিয়ে গেছে, সাথে এতগুলো পড়াও কমপ্লিট করতে বলেছে, আর এসে সবগুলো পড়া নেবে এটাও বলেছে। তাই তো প্রিয়তা তখন থেকে বসে আছে, কিন্তু এত কঠিন কঠিন পড়া কি আর মুখস্থ হয়? কিন্তু প্রাণপণ চেষ্টা সে করে যাচ্ছে। সাদনান যে তার পিছনে এসে দাঁড়িয়েছে সেদিকেও তার খেয়াল নেই। সাদনান মুচকি হাসলো, কিন্তু প্রিয়তা ততক্ষণে অনুভব করতে পারছে পেছনে তার সুদর্শন ব্যক্তিগত পুরুষটা অবস্থান করছে। সাদনান বইটা বন্ধ করে দিয়ে দিল পেছন হতে হাত দিয়ে। প্রিয়তা ভ্রুকুচকে তাকালো। সাদনান সে সব উপেক্ষা করে তার ছোট্ট জানকে দাঁড় করিয়ে দুই হাতে প্রিয়তার কোমর জড়িয়ে নিজের বুকের সাথে চেপে ধরে। এক হাত দিয়ে ডান গালে তর্জনী আঙ্গুল ছুঁয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, একদম থালার মতো বড় একটা চাঁদ উঠেছে আকাশে,
বাবার রুম থেকে আসার সময় দেখেছি, কিন্তু আমার কি মনে হয়, মনে হয় না। সত্যি ওই চাঁদের চেয়ে আমার ব্যক্তিগত চাঁদটা বেশি সুন্দর। সাদ্দানের কথায় প্রিয়তা লজ্জায় রংধনু রং ধারণ করে, গালে লাল আভা ফুটে ওঠে। সাদ্দান সেই গালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। পরীক্ষা না হলে শাস্তি হতো এইভাবে পাগলের করার জন্য, আর সাথে পাগলামিটা দেখিয়ে দিতাম। সাদ্দান কথা শেষ করে চট করে কোলে তুলে বউকে, অতপর বিছানায় শুয়ে দিয়ে লাইট অফ করে এসে নিজেও শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের মাঝে তার ছোট্ট জানকে। প্রিয়তাও গুটিফুটি মেরে সেভাবে শুয়ে ঘুমিয়ে পড়ে, সাথে সাদ্দান নিজেও। রাহান ভাই, আপনি এত রাতে এখানে কেন দাঁড়িয়ে আছেন? সারার প্রশ্নে রাহান একটু চমকালো। আজ সাদ্দান তাকে বাড়ি যেতে দেয়নি, আর সে লিভিং রুমে একটা পিলারের পেছনে সে তো এই মেয়েকে দেখতে এখানে দাঁড়িয়েছিল। কিন্তু অপেক্ষা করতে করতে কখন যে সারা এসে পড়েছে সেটা টেরই পায়নি। পানি নিতে যাচ্ছিলাম, আমতামতা করে বলে উঠল রাহান। সারা ভ্রুকুচকে তাকালো, মুখ দেখে বোঝা যাচ্ছে বিশ্বাস করেনি। তাই রাহান ফোনটা পকেটে রেখে ডাইনিং এর দিকে চলে গেল। সারাও পেছন পেছন গেল। রাহান গিয়ে টেবিল থেকে গ্লাস নিয়ে জগ হতে পানি নিয়ে এক টানে খেয়ে ফেললো। অতঃপর গ্লাসটা টেবিলে রেখে পেছন ফিরতে সারাকে দুই হাতে কোমরে রেখে দাঁড়িয়ে থাকতে দেখে একটু ভয় পেল, তবে চেহারায় তা ফুটতে দিল না। উল্টো নিজেই ভ্রু কুচকে প্রশ্ন করে, কি হয়েছে? বিশ্বাস হচ্ছে না। চোখ পিটপিট করে তাকিয়ে বলল সারা। রাহান এবার আর কোনো প্রতিক্রিয়া করে না, বরং একটু এগিয়ে আসে সারার নিকট, সামান্য ঝুঁকে আসে সারার মুখের উপর। অতপর খুব শান্ত কণ্ঠে বলে ওঠে, ঘুমের জন্য ওষুধের প্রয়োজন ছিল, আর সেটাই নিতে এসেছি। রাহানের এরূপ কথায় সারা কুচকানো ভ্রুজোড়া আরও কুচকে গেল। রাহানের থেকে সামান্য কিছুটা পিছিয়ে যায়, মুখের অবস্থা আগের নাই রেখে বলে ওঠে, সেটার জন্য ফার্মেসিতে যান, এখানে কেন দাঁড়িয়েছিলেন? কৈফিয়ত চাইছো? প্যান্টের পকেটে দুই হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে ভ্রুকুচকে জিজ্ঞেস করে রাহান। সারা অবাক হয় রাহানের প্রশ্নে, তবে খুব স্বাভাবিকভাবেই উত্তর দেয়,